আমাদের পৃথিবীতে এমন কিছু ঘটনা রয়েছে যা ইতিহাসের সবচেয়ে অদ্ভুত ঘটনাগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয় এবং আপনি সেগুলি সম্পর্কে জানলে অবাক হবেন। ইউরোপের মধ্যে এমন একটি গোপন জগৎ রয়েছে যা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি অমীমাংসিত রহস্য হিসেবে রয়ে গেছে। এর নাম আর্সাল টানেল। জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স এবং স্কটল্যান্ডের মতো দেশে এই টানেলগুলি পাওয়া গেছে। আশ্চর্যজনকভাবে এই টানেলগুলির কোনো ঐতিহাসিক রেকর্ড বা কোনো সরকারি প্রত্নতাত্ত্বিক নথিতে উল্লেখ নেই। এগুলি সম্ভবত দশম থেকে ত্রয়োদশ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল। তবে কে এগুলি তৈরি করেছিল এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা এখনও রহস্য হিসাবে রয়ে গেছে। আর্সাল টানেলগুলির আরেকটি অদ্ভুত বৈশিষ্ট্য হল যে এগুলি ভ্রমণের জন্য বা কোনো স্পষ্ট উদ্দেশ্যে তৈরি করা হয়নি বলে মনে করা হয়। অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই টানেলগুলি মধ্যযুগীয় বসতি স্থাপনকারীদের দ্বারা জরুরি উদ্ধার স্থান হিসাবে তৈরি করা হয়েছিল। যখনই কোনো যুদ্ধ বা আক্রমণ হতো, মানুষ এই টানেলগুলিতে লুকিয়ে থাকত। তবে সবচেয়ে বড় সমস্যা হল যে এত সংকীর্ণ এবং শ্বাসরুদ্ধকর টানেলগুলিতে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। কিভাবে এগুলি থাকতে পারে? কেউ কেউ বলেন যে এই টানেলগুলি কোনো গোপন সমাজের ভূগর্ভস্থ নেটওয়ার্ক হতে পারে, যা গোপন বৈঠকের জন্য একটি গোপন সম্প্রদায় দ্বারা নির্মিত হয়েছিল। আর্সাল টানেলের রহস্য আজও একটি প্রধান প্রত্নতাত্ত্বিক ধাঁধা হিসাবে রয়ে গেছে। এগুলো কি এনিস ছিল, নাকি এখানে লুকিয়ে থাকা কোনো গোপন সভ্যতা ছিল? দ্বিতীয়ত, 2016 সালে চীনে একটি অদ্ভুত এবং প্রায় অসম্ভব ঘটনা প্রকাশিত হয়। 24 বছর বয়সী এক চীনা মহিলা চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। তিনি সামান্য মাথা ঘোরা এবং বমি বমি ভাব অনুভব করছিলেন। ডাক্তাররা তার এমআরআই স্ক্যান করেছিলেন, কিন্তু রিপোর্ট তাদের অবাক করে দিয়েছিল। স্ক্যানে দেখা গেছে যে তার মাথার খুলি থেকে মস্তিষ্ক অনুপস্থিত, প্রায় মস্তিষ্কের মতোই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে মহিলার মানসিক এবং শারীরিক ক্ষমতা প্রায় স্বাভাবিক ছিল। তিনি কথা বলতে এবং হাঁটতে পারতেন এবং স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন জীবন যাপন করতে পারতেন। বিশেষজ্ঞদের মতে তার লক্ষণগুলির মধ্যে কেবল হালকা মাথা ঘোরা এবং ভারসাম্যের সমস্যা ছিল। এটি একটি বিরল চিকিৎসা অবস্থা। তার হাইড্রোসেফালাস বা চরম হাইড্রোসেফালাস নামে পরিচিত একটি রোগ ছিল। এই অবস্থায় মস্তিষ্ক অতিরিক্ত পরিমাণে সেরিব্রোস্পাইনাল তরল দিয়ে পূর্ণ হয়ে যায়, যা মস্তিষ্কের টিস্যু প্রতিস্থাপন করে। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে এই জটিল পরিস্থিতি সত্ত্বেও তিনি বেঁচে যান। এই ঘটনাটি স্নায়ুবিজ্ঞানী এবং ডাক্তারদের জন্য একটি চিকিৎসা রহস্য হয়ে ওঠে। সাধারণত মস্তিষ্ক ছাড়া জ্ঞানীয় কার্যকলাপ অসম্ভব, কারণ মস্তিষ্ক মানবদেহের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এই ঘটনাটি এখনও বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের জন্য একটি বড় ধাঁধা হিসাবে রয়ে গেছে, যা এখনও সমাধান করা হয়নি। তৃতীয় নম্বর, মধ্যপ্রদেশের চান্দেরি অঞ্চলে কালীঘাটি নামে পরিচিত একটি স্থান রয়েছে। এই স্থানটি একটি ঐতিহাসিক এবং ভুতুড়ে স্থান হিসাবেও পরিচিত। এখানে একটি পুরনো পাথর কাটা গিরিপথ রয়েছে, যা একটি বড় পাথর কেটে তৈরি করা হয়েছিল। তবে এই স্থানটি একটি অন্ধকার রহস্যও ধারণ করে, যা আজও মানুষকে বিভ্রান্ত করে। আসলে কালীঘাটিটি 1480 সালের দিকে জয়মন খান নামে একজন প্রকৌশলী দ্বারা নির্মিত হয়েছিল। তিনি শের খানের প্রধান স্থপতি ছিলেন। কথিত আছে যে সুলতান মাত্র এক রাতে এই উপত্যকাটি নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। জয়মন চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং মাত্র এক রাতেই পথটি কেটে ফেলা হয়। তবে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে। নির্মাণ শেষ হওয়ার সাথে সাথেই জয়মন আত্মহত্যা করেন। তিনি কেন আত্মহত্যা করেছিলেন তা কেউ জানে না। তারপর থেকে এই উপত্যকাটিকে একটি ভুতুড়ে এবং অভিশপ্ত স্থান হিসাবে দেখা হয়ে আসছে। আজও রাতের বেলা এখান দিয়ে যাতায়াতকারী লোকেরা বলে যে তারা এই উপত্যকার চারপাশে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং অজানা ছায়া দেখতে পায়। এখানে দুর্ঘটনার হারও বেশ বেশি। স্থানীয়রা বিশ্বাস করেন যে কৃষ্ণ উপত্যকাটি অশুভ শক্তি এবং অমীমাংসিত রহস্য দ্বারা বেষ্টিত। নম্বর 4, 1996 সালে রাশিয়ার কিসমাত নামক একটি ছোট্ট শহরে একটি অদ্ভুত এবং রহস্যময় ঘটনা ঘটেছিল, যা আজও ভিনগ্রহীদের সাথে দেখা এবং জেনেটিক মিউটেশনের রহস্যের ক্ষেত্রে একটি অমীমাংসিত ঘটনা। এই গল্পের কেন্দ্রবিন্দু ছিল অ্যালিও শাকা নামক একটি ছোট অদ্ভুত প্রাণী। কিন্তু এটি একটি শিশু মিউটান নাকি অন্য পৃথিবীর প্রাণী তা স্পষ্ট নয়। এটি আজও একটি বড় রহস্য রয়ে গেছে। আসলে কিস্তির একটি ছোট বসতিতে তামারা প্রসা নামে এক বৃদ্ধা এবং মানসিকভাবে অস্থির মহিলা বাস করতেন।
একদিন একটি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি একটি ছোট অদ্ভুত চেহারার প্রাণী দেখতে পেলেন যা জীবিত ছিল। তামারা ভেবেছিলেন এটি একটি মাতৃহীন শিশু। তামারা এটিকে বাড়িতে নিয়ে যাওয়ার এবং লালন পালনের সিদ্ধান্ত নেন। তামারা এটিকে অ্যালিও শাকা বলে ডাকেন এবং এটিকে খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু এটি বেশি দিন বাঁচতে পারেনি। পুলিশ আলাদা একটি মামলায় তামারাকে মানসিক অসুস্থতা বলে ঘোষণা করে এবং অ্যালিও শাকা কোনো যত্ন ছাড়াই মারা যায়। পরে গ্রামবাসীরা যখন প্রাণীটির অস্তিত্ব সম্পর্কে জানতে পারে তখন তারা এর দেহ স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার যখন এটি বিশ্লেষণ করেন তখন তিনি অবাক হয়ে যান, কারণ এটি কোনো অমানব বিকৃতির সাথে মেলেনি। এর হাড়গুলি সাধারণ মানুষের কঙ্কালের গঠন থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা ছিল এবং এর ডিএনএ কোনো রেজিস্টার্ড মানব জেনেটিক কোড থেকে আলাদা ছিল। পরে একজন ইউএফও গবেষক এটিকে 100 বছরের পুরনো প্রাণী হিসাবে চিহ্নিত করেন। তিনি দেহটি তার কাছে রেখেছিলেন, কিন্তু কিছুদিন পরে দেহটি অদৃশ্য হয়ে যায় এবং আর কখনো পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এটি চার্নোবিল থেকে নিঃশব্দ বিকিরণ বা অন্য কোনো পারমাণবিক বিপর্যয় হতে পারে যা সার্বিয়াকে বিকৃত করেছিল। 5 নম্বর, সান ফ্রান্সিসকোর চেম্বার্স ম্যানশন একটি আরও এক পুরানো এবং দুর্দান্ত প্রাসাদ, কিন্তু এই জায়গার সাথে একটা অদ্ভুত এবং অন্ধকার গল্প জড়িত। চেম্বার্স ম্যানশনটি 1800 সালের শেষের দিকে রিচার্ড চেম্বার্স নামে এক ব্যবসায়ী তৈরি করেছিলেন। জায়গাটি ছিল মর্জিত, কিন্তু কিংবদন্তি অনুসারে চেম্বার্সের ছোট মেয়ের মৃত্যুর পর থেকে তার ভেতরে ভয়ের একটা উপাদান যোগ হয়েছিল। কেউ কেউ বিশ্বাস করেন যে তাকে হত্যা করা হয়েছিল, আবার কেউ কেউ বলেন যে তিনি একটি রহস্যময় দুর্ঘটনায় মারা গেছেন। সত্য ঘটনা যাই হোক না কেন, এর কিছুদিন পর থেকেই সেখানে অলৌকিক কার্যকলাপ শুরু হয়। সবচেয়ে অদ্ভুত এবং একখাহীন দৃশ্য ছিল কাঁচের প্যানেলে দেখা যাওয়া একটি হাতের ছাপ। যখনই প্রাসাদের নতুন মালিকরা এটি পরিষ্কার করার চেষ্টা করতেন তখনই এটি কিছুদিন পরে ফিরে আসত। এই হাতের ছাপের সঠিক উৎপত্তি অজানা, তবে অনেক অলৌকিক তদন্তকারী এবং দর্শনার্থী বিশ্বাস করেন যে এটি এমন একটি মেয়ের আত্মা যে ন্যায় বিচার না পেয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে। আজও সেই হাতের ছাপটি চেম্বার্স ম্যানশনের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে। এটি কি ন্যায় বিচার চাওয়া কোনো মেয়ের আত্মার সংকেত, নাকি এটি কেবল একটি অদ্ভুত দৃশ্য? কাকতালীয় ঘটনা 6, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর 1945 সালের 10 জুলাই একটি জার্মান সাবমেরিন ইউ-530 অদ্ভুতভাবে আর্জেন্টিনার মার দেল প্লাটা বন্দরে আত্মসমর্পণের জন্য পৌঁছায়। এই ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দেয়। সাবমেরিনটি 2 মাস ধরে নিখোঁজ ছিল এবং এর ক্রু সদস্যরা তাদের পরিচয় গোপন করার চেষ্টা করছিল। আর্জেন্টিনার অফিসাররা সাবমেরিনটি আটক করে জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে অবগত করেন। আমেরিকানরা যখন ক্রুদের জিজ্ঞাসাবাদ করেন তখন তারা কোনো স্পষ্ট উত্তর পাননি। সাবমেরিনের ক্যাপ্টেন অটো ভাজ কেবল বলেছিলেন যে তিনি জার্মানির পরাজয়ের খবর পেয়েছেন, যার কারণে তিনি আর্জেন্টিনার কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি অদ্ভুত বিষয় হল যে ক্রু সদস্যদের কারো কাছেই বৈধ পরিচয়পত্র ছিল না। একটি তত্ত্ব হল যে ইউ-530 যুদ্ধের শেষ দিনগুলিতে আন্টার্কটিকায় ভ্রমণ করেছিল। কিছু ইতিহাসবিদ এবং অনুমান তত্ত্ব করেন যে জার্মানি আন্টার্কটিকা একটি গোপন ঘাঁটি স্থাপন করেছিল, যেখানে উন্নত প্রযুক্তি এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র আন্টার্কটিকায় অপারেশন হাই জাম্প, একটি বৃহৎ স্কেলের মিলিটারি অভিযান শুরু করার সময় তত্ত্বটি আরও শক্তিশালী হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ইউ-530 দখল করে, কিন্তু সাবমেরিন সম্পর্কিত বিস্তারিত তথ্য কখনো প্রকাশ করা হয়নি। আজও এটি একটি অদ্ভুত রহস্য রয়ে গেছে। প্রায় 10 বছর ধরে লোকেরা সুইজারল্যান্ডের মোহলেন রুসে বনে একটি অদ্ভুত মূর্তি দেখেছে বলে দাবি করেছে, যা লে লায়ন ফ্যান্টম নামে পরিচিত। তিনি 6 ফুটেরও বেশি লম্বা, একটা পুরানো মিলিটারি ধাঁচের কোট এবং একটা পুরানো গ্যাস মাস্ক পরা ছিলেন। পর্বতারোহী এবং গ্রামবাসীদের মতে তিনি কারো সাথে কথা না বলে বনের পথে হেঁটেছিলেন। তিনি লুকানোর কোনো চেষ্টা করেননি, কিন্তু তার চেহারা এতটাই অস্থির ছিল যে লোকেরা তাকে দেখা মাত্রই ভয় পেয়ে যেত। শিশুরাও তাকে দেখেছিল, যারা তার ভয়ঙ্কর চেহারা দেখে হতাশ হয়ে গিয়েছিল। 2013 সালে এক পর্বতারোহী বনে একটা পরানো পোশাক এবং একটা চিঠি খুঁজে পেয়েছিল। চিঠিতে বলা হয়েছিল যে সমাজ তাকে কখনো গ্রহণ করেনি। তিনি গ্রহণ করেননি এবং সেই কারণেই তিনি ফিরে আসবেন না। তারপর থেকে লে লায়ন ফ্যান্টমের কোনো নতুন দেখা রেকর্ড করা হয়নি।
ব্যাখ্যা ছাড়া তার নিখোঁজ হওয়া এবং জঙ্গলে তিনি যে মিশ্রিত চিঠি রেখে গিয়েছিলেন তা অনেক প্রশ্ন উত্থাপন করেছে। সে কি মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ যে কেবল একাকিত্ব খুঁজছিল, নাকি এমন কোনো অকথিত গল্প আছে যা এখনও প্রকাশিত হয়নি? বন্ধুরা, আমরা আশা করি আপনি আমাদের ভিডিওটি উপভোগ করেছেন। যদি করে থাকেন তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায়।